অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সাক্ষ্যদীপ স্যারের মায়ের দীপার বানানো সেই মিষ্টিগুলো খেয়ে খুবই প্রসন্ন হয়েছে। উনি সেই মিষ্টির একেবারেই প্রশংসায় পঞ্চমুখ। এইদিকে দীপা কিছু একটা ভাবতে লাগে। তখন দেখা যায় যে দীপার ফোনে একটা ফোন আসে এবং সে ফোনটা রিসিভ করেনি। সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, আচ্ছা তুমি ফোনটা রিসিভ করলে না কেন? ও বুঝেছি, ও কি তোমাকে ফোন ধরতেও বারণ করেছে? কিরে, তুই কি ফোন ধরতে বারণ করেছিস? তখন দীপা বলে, আসলে মাসিমা, আমার একটা রিকোয়েস্ট ছিল। আমার একটা বান্ধবীর বাড়িতে যেতে হবে, ওদের বাড়িতে পার্টি আছে, তাই রান্নার দায়িত্বটা আমাকেই দিয়েছে। এটা শুনে সাক্ষ্যদীপ স্যার বলেন, বাবা, এতদিন তো আপনার তো কোনো আত্মীয় স্বজন ছিল না, আপনি তো একা ছিলেন এই শহরে, আর হঠাৎ করে আত্মীয় স্বজন জুটে গেল। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, সাক্ষ্যদীপ, তুই এটা কি বলছিস? এরপর দীপাকে বলে, আচ্ছা শোনো, তুমি যাবে, তুমি ওদেরকে হ্যাঁ বলে দাও। এরপর দীপা বলে, কিন্তু স্যার। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, সাক্ষ্যদীপ। এরপর সাক্ষ্যদীপ স্যার বলেন, হ্যাঁ, যাবে না কেন, যাওয়া উচিত তো, যাক। সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, বিক্রম, আরও মিষ্টি আছে তো? তখন বিক্রম বলে, হ্যাঁ আছে, প্যাক করে দেব। এরপর দীপা যখন চারুকে ফোন করে তখন চারু কিছু একটা কাজ করছিল। তখন চারু সূর্যকে বলে, আচ্ছা এসএস, তুমি আমার ফোনটা একটু রিসিভ করে দাও না, ফোনটা কিন্তু লাউড স্পিকারে দেবে। এরপর সূর্য যখন ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয় তখন সে দীপার আওয়াজটা শুনতে পায়। দীপার আওয়াজটা শুনে তার কেন জানি না মনে হলো যে এটা তো দীপার আওয়াজ, আর আমি এটা তো খুব ভালো করে চিনি। না না, যে করে হোক আমার এই চ্যানেলটাকে ভালো করে স্টাডি করতে হবে। এরপর দেখা যায় যে অলি সেই রেস্টুরেন্টের বাইরে থেকেই দীপাকে দেখছিল। দীপা অলিকে দেখতে পায়। দীপা এটাই ভাবতে লাগে যে তার মানে কি আমি ঠিক, ওই আমার সোনামা, না হলে ও এরকম করে আমাকে দেখবে কেন? এরপর অলি যখন দীপার সামনে আসে তখন অলি মনে মনে এটাই ভাবতে লাগে, ভেবেছিলাম আমি যখন তোমাকে দেখতে পাবো তখন পাতা মেয়েও তোমার সাথে থাকবে, কিন্তু পাতা মেয়ে তো নেই। তাহলে কি সত্যিই পাতা মেয়ে? আর এত বছর ধরে আমি তোমার চেহারাটা আর সব কিছুই, আমি কোনো কিছু ভুলিনি। তোমার চেহারা আমার মনে পড়ে গেছে বারবার। পা যখন তাকে সোনা বলে ডাকে তখন অলি বলে, আপনি আমাকে একদম ওই নামে ডাকবেন না। এইদিকে দেখা যায় জয় এসে ভিক্টরকে বলে, এই নে, এখানে তোর আর তিস্তার জন্য জামা কাপড় আছে। আর ভিক্টর বলে যে তিস্তা তো কালকে ফিরেই আসবে, তুমি তো ও আসলেই দিতে পারতে, তাই না? ওর জয় উর্মিকে বলে, আচ্ছা উর্মি, তুমি যদি সারাদিন এইভাবে অনলাইন শপিং করো তাহলে তো আমি ফকির হয়ে যাব। এরপর উর্মি বলে, জয় আসলে কি জানে তো, আমি এইভাবে শপিং করতে লাগলে আমার মনটা একটু ভালো থাকে, আমি সব কিছু ভুলে থাকতে পারি। এরপর দেখা যায় জয়ের ছেলে বড় হয়ে গেছে। জয়কে এসে বলে, বাবা এগুলো আমার জন্য? বলে, হ্যাঁ এগুলো তোমার জন্য। এরপর উর্মিকে বলে, আচ্ছা মা, আমার বন্ধু বান্ধবরা তো তাদের মাকে নিয়ে পুজোতে কত ঘুরে, তারা তো কত সুন্দর করে সাজগোজ করে, কিন্তু তুমি তো এরকম কিছু করো না কেন মা? এরপর উর্মি বলে, না বাবা, আমার এসব ভালো লাগে না। দিকে দেখা যায় অলি দীপার দিকে তাকিয়ে পুরনো কথা ভাবতে লাগে এবং অলি এটাই ভাবতে লাগে যে আমি আর তোমাকে আমার কাছে আসতে দেব না, কিছুতেই না। যখন দীপা অলিকে সোনামা বলে ডাকে তখন অলি বলে, আমি তোমার সোনামা নই, আমি অলি, আমি অলি, আর আমি এটা কতবার বলবো, কাল থেকে আপনি আমাকে হ্যারাস করে যাচ্ছেন। এরপর দীপা বলে, তাহলে তুমি এখানে এসে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন, তুমি যদি আমার সোনামা নাই হয়ে থাকো? তখন অলি এটাই ভাবতে লাগে যে আমি এখন কি বলবো, যদি কিছু না বলি তাহলে তো ধরা পড়ে যাব, আর যদি জেনে যায় যে আমার সাথে আমার বাবাও রয়েছে তাহলে তো আবারও আমাদের মধ্যে চলে আসবে, আবারও আমার থেকে সব কেড়ে নেবে। দীপাকে বলে, আমার মা আছে, আমার মা আপনি নন, বুঝতে পেরেছেন আপনি? আর হ্যাঁ, আপনি একই কথা বারবার বলবেন না। বলে, আসলে কি জানো তো, তোমার মতোই আমার মেয়েকে দেখতে, ও তোমার মতোই হবে, বয়স, রং, সব কিছু। এরপর অলি বলে, আমি আমার মতো, আমি আর কেউর মতো নই। সেখানে নন্দা এসে বলে, কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি, পাশে তো স্যার আর স্যারের মা রয়েছেন। চলে যায়। তখন অলি নন্দাকে বলে, আসলে আমি আপনাদের টাইমিংটা জানতে এসেছিলাম। পর নন্দা বলে, সেটা তো বাইরেই টাঙানো আছে। তখন অলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি লক্ষ্য করিনি, আমি এখন যাই অনলাইনে দেখে নেব। এরপর নন্দা এটাই ভাবতে লাগে যে ও বোনের সাথে কি কথা বলছিল। দিব্যা আগের কথাই ভাবতে লাগে, আগের দিনগুলো কত ভালো ছিল। সে সূর্য আর তার সোনা রূপার কথা ভাবতে লাগে। এরপর তার চোখে জল এসে পড়ে। তখনই সাক্ষ্যদীপ স্যারের মা এসে বলে, ও মা, এ কি তুমি কান্না করছো? তুমি ওর কথায় কাঁদছো? না না, কেঁদো না। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা সাক্ষ্যদীপ স্যারকে শাসাতে লাগে। তখন দীপা বলে, না না, আমি ওনার জন্য কাঁদছি না, আসলে আমি অন্য আরেকটি কথা ভাবছি। সাক্ষ্যদীপ স্যারের মা বলে,
আসলে ও একটা শিল্পী, জানে ওর হাতের বানানো মিষ্টি আর চা খুবই সুন্দর, আর তুই ওকে এরকমভাবে বকছিস। ও এত পরিশ্রম করে। আমি কিন্তু কালও তোমার হাতের মিষ্টি আর চা বানিয়ে রাখবো। তখন বিক্রম বলে, হ্যাঁ মাসিমা, আপনি না রোজ একবার করে আসবেন। এরপর সাক্ষ্যদীপ স্যার বলেন, মা তুমি রোজ আসবে এখানে? তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, কেন গাপলু, তোর কি কোনো সমস্যা আছে? আর এই নামটা শুনে একটু সবাই হাসতে লাগে। সাক্ষ্যদীপ স্যারের মা দীপার উপর খুশি হয়ে দীপাকে কিছু টাকা দেয়। নন্দাও বলে, হ্যাঁ নিয়ে নাও। যেমন তেমন করে সাক্ষ্যদীপ স্যারের মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এইদিকে দীপা সেই টাকা বিক্রম দাকে দিয়ে বলে, তুমি সবার জন্য কিছু নিয়ে আসো, তোমরাই তো আমার আত্মীয়, তো সামর্থ্য ছিল না, আজ হয়েছে, তাই নিয়ে আসো। অন্যদিকে দেখা যায় সূর্য সেই আওয়াজটা শুনে আর ওই ভিডিওটা দেখে এটাই ভাবতে লাগে যে এটা আমারকে জানতেই হবে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। এই রেস্টুরেন্টে গিয়ে আমার জ্বর থেকে সবটা জানতে হবে। রান্না যখন আমি খেলাম রেস্টুরেন্টে, দীপার হাতের ছোঁয়া ছাড়া এটা অসম্ভব, এটা দীপাই হতে পারে। পর সূর্য যখন রেস্টুরেন্টে যাবে তখনই রাস্তার মোড়ে দুটি মেয়ে এবং তার বাবাকে দেখা যায়। এদেরকে দেখে সূর্যের তার দুই মেয়ে অর্থাৎ রূপার কথা মনে পড়ে যায়। সূর্য রূপাকে নিয়ে খুবই আক্ষেপ করে। সূর্য বলে, আমি হিংসিকুটির সামনে তোর নাম আর তোর মায়ের কথা বলতে পারি না। ও ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছে, তাই ওদের কথা বললে ওর শরীর খারাপ করে। আমি ওকে সুস্থ করার জন্য তোদের কথা আমি ওর সামনে বলতে পারি না। কিন্তু তুই আমার কাছে ফিরে আয় রূপমা, আমি তোকে কখনো বলতে পারিনি যে আমি তোকে কতটা ভালোবাসি। তুই যেভাবে এসেছিলিস আমার জীবনে পরীর মতো হয়ে, সেইভাবেই তুই আমার কাছে ফিরে আয় রূপমা, আমার কাছে ফিরে আয়। আমি তোর হাতটা ছেড়ে দিয়েছিলাম, আমি একটা অপদার্থ বাবা, আমি তোর কোনো আবদার রাখতে পারিনি রে রূপমা, কোনো আবদার রাখতে পারিনি। আমি তোকে খুব ভালোবাসি। রূপার কথা মনে করে সূর্য খুব ভেঙে পড়ে এবং সে ফুটফুটিয়ে কাঁদতে লাগে।